সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আবার একটা ভিডিও আজ আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো সতীপীঠ, বীরভূম জেলার কঙ্কালীতলা। কঙ্কালীতলা আমার আজ অবধি একবারও যাওয়া হয়নি। তারাপীঠ অনেকবারই গেছি, অন্যান্য সতীপীঠেও যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কঙ্কালীতলা যাবার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল। তাই এইবার সেখানে যাওয়ার প্রস্তুতি। তবে এই ট্যুর আমাদের মাত্র 30 ঘন্টার। সকাল সকাল শিয়ালদা থেকে মা তারা লোকাল ধরে নেব, আর সেই মা তারা আমাদের নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে নিয়ে যাবে বীরভূম। আর এই কঙ্কালীতলা যদি আপনি যেতে চান তাহলে আপনাকে নয় বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামতে হবে, অথবা বোলপুর শান্তিনিকেতনের পরের স্টেশন প্রান্তিকে নামতে হবে। যেখানেই নামবেন সেখানে নেবে আপনাকে টোটো বুক করে নিতে হবে, কারণ সতীপীঠ স্টেশনের যেখানেই নামবেন, যেই স্টেশনেই নামবেন সেখানে নেবে আপনাকে টোটো বা অটো বুক করে নিতে হবে, কারণ সতীপীঠ স্টেশনের থেকে অনেকটাই দূর, বোলপুর থেকে তো অনেকটাই দূর, আর প্রান্তিক থেকেও ভালোই দূরে। চলুন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো সতীপীঠ কঙ্কালীতলা। কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, বর্ধমান জেলা পার হয়ে আমরা চলে আসলাম লাল মাটির দেশ বীরভূমে। শিয়ালদহ থেকে মা তারা রামপুরহাট যে এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি 11টার মধ্যেই বোলপুর শান্তিনিকেতন পৌঁছে যায়। আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতন পৌঁছে গেছে। আমরা স্টেশনের বাইরে চলে এসে টোটো বা অটো বুক করে নেব, যা আমাদের নিয়ে যাবে বনবিথি রিসর্টে। বনবিথি রিসর্টে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাব সতীপীঠ কঙ্কালীতলার উদ্দেশ্যে। সতীপীঠ কঙ্কালীতলা প্রান্তিক থেকেও আপনি পৌঁছতে পারবেন, সেখান থেকেও নেবে আপনাকে টোটো বা অটো বুক করে নিতে হবে। টোটো ভাড়া 500 থেকে 1000-এর মধ্যেই ঘোরাঘুরি করবে। যদি আপনি আরও অন্যান্য স্থান ঘুরে দেখতে চান তাহলে সেগুলো অবশ্যই লিস্ট করে নেবেন, টোটোওয়ালা বা অটোওয়ালা আপনাকে সেই স্থানগুলো ঘুরিয়ে দেখাবে। আজকে যেহেতু শুধু আমরা কঙ্কালীতলাটাই প্রথমে যাব, তারপর ডিসাইড করব কোথায় আর যেতে হবে, তাই সবার আগে কঙ্কালীতলাতেই আপনাদের নিয়ে যাই। গোটা বীরভূম জেলার জুড়ে অনেক সতীপীঠ রয়েছে। তারাপীঠ, বক্রেশ্বর, ফুল্লরা এবং এই কঙ্কালীতলা, প্রত্যেকটি সতীপীঠই খুবই জাগ্রত।
কঙ্কালীতলা সতীপীঠ পৌঁছানোর আগে আপনি খুব সুন্দর গ্রাম্য প্রকৃতির মধ্যে দিয়ে এগিয়ে যাবেন। দুদিকে চাষের জমি, সেখানে আবার মাঝে মাঝে এখন হোটেল বা বসত বাড়িও গড়ে উঠছে। কিন্তু আজ যেহেতু আবহাওয়াটা খুব সুন্দর, টোটোয় যখন আমরা যাচ্ছি দারুণ লাগছিল। গ্রীষ্মের প্রবল দাবদাহ এখনও অনুভূত হচ্ছে না, তাই সকাল সকালই আমরা এই কঙ্কালীতলায় পুজো দিয়ে হোটেলের দিকে আবার ফিরে আসব। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আশা করি সকলকে মুগ্ধ করছে। আমারও দারুণ লাগছিল, তাই ছবি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। দুদিকে অনেক গাছপালা ছিল, বর্তমানে রাস্তা সম্প্রসারণের ফলে সেগুলো কাটা পড়েছে বোঝা যাচ্ছে, তবে তবুও এই গ্রাম্য প্রকৃতি সকলকে আকৃষ্ট করে। আমরা মোটামুটি কঙ্কালীতলা সতীপীঠের কাছাকাছি পৌঁছে গেছি। এবার এখানে নির্দিষ্ট স্থানে টোটো বা অটো আপনাকে পার্কিং করতে হবে, পার্কিং চার্জ দিয়ে তারপর এখানে প্রবেশ করতে হবে। মন্দির চত্বরে প্রবেশের আগে অনেক ফুলের দোকান, মালার দোকান এবং পূজার দ্রব্যাদির দোকান পেয়ে যাবেন, আপনি কিনে নিতে পারেন। এছাড়াও আপনি সাথে করেও আনতে পারেন। চলুন ঘুরিয়ে দেখাই সতীপীঠ কঙ্কালীতলা। দূরে দেখা যাচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, আর উপরে লেখা রয়েছে জয় মা কঙ্কালী। আসুন আপনাদেরও ঘুরিয়ে দেখাই। ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন। চলুন আমরা এবার মন্দির চত্বরে প্রবেশ করি। মন্দিরের বাইরের অংশ থেকেই আমরা ফুল এবং পূজার দ্রব্যাদি কিনে নিয়েছি। মন্দির চত্বরটা আপনাদের একদম ভালো করে ঘুরিয়ে দেখাই। সকাল সকাল এসে পৌঁছেছি বলে এখনও সেরকম মানুষের ভিড় হয়নি, আর এখানে অনেক দোকানপাটও বসে, সেগুলো মন্দির চত্বরে এখনও বসেনি। শাড়ি দিয়ে হচ্ছে মায়ের গর্ভগৃহে গিয়ে কোনো ছবি ভিডিও তুলিনি, একটু দূর থেকেই আপনাদের তা দর্শন করালাম। শিবপুরাণ অনুসারে মাতা সতীর পিতা রাজা দক্ষ মহারাজ এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছিলেন, যেখানে তিনি মহাদেব এবং মাতা সতীকে নিমন্ত্রণ জানাননি। মাতা সতী এই খবর পাওয়া মাত্র যজ্ঞস্থলে উপস্থিত হন এবং তিনি তার পিতার কাছে এর কারণ জানতে চান। পিতা রাজা দক্ষ মহাদেবকে অনেক ভৎসনা করেন এবং মাতা সতীকে সেই যজ্ঞস্থল থেকে বেরিয়ে যেতে অনুরোধ করেন। রাগে দুঃখে ক্ষোভে মাতা সতী সেই যজ্ঞের আগুনে নিজেকে নিমজ্জিত করেন। মহাদেবের কাছে যখন এ সংবাদ পৌঁছায়, তিনি তখন তাণ্ডব লীলা শুরু করেন এবং মাতা সতীর দেহকে কাঁধে নিয়ে ত্রিভুবনে এক বিপর্যয় সৃষ্টি করেন। সৃষ্টিকর্তা বিষ্ণুদেব তখন তার সুদর্শন চক্রের মাধ্যমে মাতা সতীর দেহের 51টি খণ্ডে বিভক্ত করেন, যার একটি খণ্ড এই কঙ্কালীতলা সতীপীঠে পতিত হয়েছে। সম্ভবত সেটি মায়ের কাখাল বা কোমরের অংশ। এই সতীপীঠে পতিত হয় পবিত্র কুণ্ডে। মানা হয় যে মা সতীর কাখাল এই কঙ্কালীতলার সতীপীঠের
কুণ্ডে আজও বিরাজমান। এই জন্যই কুণ্ডের জলে কেউ স্নান করে না বা পা ধোয় না। প্রত্যেক 12 বছর অন্তর কুণ্ডের জল থেকে মা সতীর কাখালের প্রস্তরীখণ্ড বার করে পূজা অর্চনা করে পুনরায় সেখানে নিমজ্জিত করা হয় এবং এই কুণ্ডকে পবিত্র গঙ্গা হিসেবেও মানা হয়। কঙ্কালীতলা সতীপীঠের এই পবিত্র কুণ্ডের জল সারা বছরই বিরাজমান থাকে। মানা হয় যে এই কুণ্ডের সাথে কাশীর মণিকর্ণিকা ঘাটের যোগসূত্র রয়েছে সুড়ঙ্গের মাধ্যমে। প্রত্যেক 19 বা 20 বছর পর এই কুণ্ডের জল শুকিয়ে যায়, তখন বিশেষ কারণবশত কাশীর মণিকর্ণিকা ঘাটও বন্ধ থাকে। সুতরাং এই পবিত্র কুণ্ড অবশ্যই দর্শন করবেন, কুণ্ডের জলও আনতে পারেন, অবশ্যই পুরোহিতদের থেকে সে সম্পর্কে বিস্তারিত জেনে। কঙ্কালীতলা সতীপীঠের যে মূল মন্দির রয়েছে, মন্দিরের উপরের অংশে আপনার চোখে পড়বে এখানে দেবী সতীর যে 51টি খণ্ডের যে সকল সতীপীঠে পতিত হয়েছে সেগুলোর উল্লেখ রয়েছে। খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে আপনারা দেখতেই পারেন, ভালো লাগবে। আমিও আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরলাম। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন এবং সময় সুযোগ মতো কঙ্কালীতলা ঘুরে যাবেন। কঙ্কালীতলার মায়ের মন্দির রোজ সকাল 6টায় খুলে যায় এবং রাত 8টা অবধি খোলা থাকে। তাই আপনি যে কোনো সময় আসলেই এখানে পুজো দিতে পারবেন, মায়ের দর্শনও করতে পারবেন। মন্দির প্রাঙ্গণেও একটি ভোগ কক্ষ আছে। নির্দিষ্ট সময়ে আসলে এবং এদের সাথে যোগাযোগ করলে আপনি 50 টাকার বিনিময়ে খুব সুস্বাদু প্রসাদও পেয়ে যাবেন। আর বাইরে কার পার্কিংয়ের অঞ্চলেও একটি আদি ভোগ কক্ষ রয়েছে, সেখানেও আপনি একই মূল্যে একই পরিমাণের খাবার বা মায়ের প্রসাদ পেয়ে যাবেন। সেই সকল মন্দিরই সতীপীঠ আখ্যা পায় যেখানে একটি উত্তর বাহিনী নদীর অবস্থান থাকে এবং মহাশ্মশান থাকে। কঙ্কালীতলায় আপনি উত্তর বাহিনী কোপাই নদীর দর্শন করতে পারবেন। এছাড়াও কোপাই নদীর তীরে এখানে মহাশ্মশান রয়েছে এবং এখানে মা সতীর দেহের একটি অংশ পতিত হয়েছে। সুতরাং বীরভূম আসলে বা বোলপুর আসলে অতি অবশ্যই কঙ্কালীতলা সতীপীঠ ঘুরে যাবেন, ভালো লাগবে। কঙ্কালীতলার মন্দিরের বাইরের অংশে এখন কোপাই নদীর অবস্থান। কোপাই নদীর তীরেই অনেক প্রখ্যাত এবং বিখ্যাত সাধকদের সমাধি রয়েছে। এটি তন্ত্র সাধনারও বিশেষ স্থল হিসাবে পরিচিত। বহু তন্ত্র সাধক সাধু সন্ন্যাসীরা এখানে এসে দীর্ঘকাল তপস্যা করেছেন এবং বর লাভ করার পর তাদের সমাধিস্থ এখানেই করা হয়েছে। মহাশ্মশানও রয়েছে কোপাই নদীর ধারে। এখন শীতের শেষ মরশুম, তাই নদীতে জলের পরিমাণও কম। বর্ষাকালে এই নদী ভয়ানক হয়ে ওঠে, তখন দুকুল ছাপিয়ে মায়ের গর্ভগৃহে অবধি এই কোপাই নদীর জল পৌঁছে যায়। এখন এর শান্ত স্নিগ্ধরূপ আপনাদের ভালো লাগলো আশা করি। অবশ্যই কঙ্কালীতলা আসলে এই কোপাই নদীর তীরে একটু সময় কাটিয়ে যাবেন, ছবি তুলতে পারেন, ভালো লাগবে। বিভিন্ন পূর্ণতিথিতে এখানে সন্ধ্যা আরতিরও আয়োজন করা হয় এবং প্রত্যেক দিনও সন্ধ্যাবেলা এখানে আরতি হয়, সেগুলোও দেখে যেতে পারেন। দেখে আস নিশ্চয়ই যাই গিয়ে একটু দেখে আস। এসছো কেন ওকে নিয়ে? 2-4 বার দাঁড়াতে কি পড়লো? পড়ে গেছে গাড়ির চাবি। অনেক মাছ, কত মাছ আছে এখানটা। এখানকারই মাছ এগুলো।
আগেকার মতো। জলটা পরিষ্কারই তো, নোংরা না তো এদিকটা। কোথা দিয়ে বয়ে গেছে এই নদী, কি জল দেখাচ্ছিল। স্নান করলো লোকটা এখানে। মায়ের মন্দির চত্বরে আরও অনেক মন্দির রয়েছে। মা কঙ্কালীর ছবিসহ আরেকটি ছোট মন্দির রয়েছে, বলি কাঠ রয়েছে, মহাদেবেরও একটি ছোট্ট মন্দির রয়েছে, সেগুলো ঘুরে দেখালাম। মন্দির চত্বরে একটি পুরনো বৃক্ষ রয়েছে যেখানে শত সহস্র মানুষের মনস্কামনা দড়ির সাহায্যে বাঁধা রয়েছে। মা সকলের মনস্কামনা পূরণ করবেন এই কামনাই করি। এই মন্দির চত্বরেও ছোটোখাটো হাটের আয়োজন হয় বা দোকান বসে, বোঝাই যাচ্ছে দেখে প্রচুর দোকান বসতে শুরু করেছে। মোবাইল নম্বর, ঘর, ওটাই হচ্ছে ভোগ খাওয়ানো নম্বর। এখানে চলছে রান্না, মায়ের ভোগের রান্না। সুন্দর চত্বরটা। জয় মা কঙ্কালীর জয়। কালী পুজোর সময়, এমনি পুজোর সময় এবার আপনাদের জানাই এই কাঞ্চীরশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস। পাল বংশের রাজা প্রথম মহিপালের রাজত্বে কাঞ্চীরাজ রাজেন্দ্র চোল এই কঙ্কালীতলা স্থানটি দখল করে নেন। রাজেন্দ্র চোল ছিলেন পরম শিব ভক্ত। তিনি তখন এই কোপাই নদীর তীরে কাঞ্চীরশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। কিন্তু একসময় অত্যাচারী কালা পাহাড়ের আক্রমণে তখন এই অঞ্চলের অনেক মন্দির এবং শিলা ধ্বংসপ্রাপ্ত হয়। কালা পাহাড় এই কাঞ্চীশ্বর শিবলিঙ্গকেও টুকরো করে দেয়, যার কিছু অংশ আজও এখানে বিরাজমান। সেই অংশে এখন পুজো দেওয়া হয়। অবশ্যই কাঞ্চীশ্বর শিব মন্দির দর্শন করে যাবেন। বর্তমানে মন্দিরটি নবনির্মিত এবং সুন্দরভাবে সাজানো। আমাদের সামনে এখন রয়েছে কাঞ্চীশ্বর শিব মন্দির। প্রত্যেকটি সতীপীঠের একজন ভৈরব থাকেন। কঙ্কালীতলা সতীপীঠের ভৈরব হলেন রুরু ভৈরব, তার মন্দিরটিও আপনাদের দেখালাম। তবে অত্যাচারী কালা পাহাড়ের আক্রমণে যেরকম কাঞ্চীশ্বর শিব মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছিল, শিবলিঙ্গটিও অর্ধেক হয়ে গিয়েছিল। কালা পাহাড়ের আক্রমণে এই রুরু ভৈরবের শিবলিঙ্গটিও অর্ধেক হয়ে যায়। বর্তমানে আপনি এর অল্প অংশই দেখতে পারবেন। আমাদের সামনে এখন শক্তিপীঠের রক্ষাকর্তা রুরু ভৈরবের মন্দির। চলুন। কত মন্দির, সেই বক্রেশ্বরের মতো এখানে ছোট ছোট অনেক মন্দির। কঙ্কালীতলা মন্দিরের যেখানে পার্কিং স্লট রয়েছে সেইখানে এই সকল প্রাচীন মন্দিরগুলো রয়েছে। রুরু ভৈরবের মন্দির, কাঞ্চীশ্বর শিব মন্দির এবং পবনপুত্র হনুমানজির মন্দির। অবশ্যই মনে করে সতীপীঠ দর্শন করতে এসে এই ভৈরবের দর্শন করে যাবেন, ভালো লাগবে আর অনেক ছবি তুলতে পারবেন। সেরকম কোনো বাধা নিষেধ এখানে নেই। প্রাচীন অনেক মন্দিরের অস্তিত্ব এখানে আপনার চোখে পড়বে। এটা হনুমান মন্দির। জয় শ্রী পবনপুত্র হনুমান। এই অংশটা হচ্ছে কঙ্কালীতলা মন্দিরের বাইরের অংশটা। অশ্লীল স্লোগান অবিলম্বে বন্ধ করুন।
ও দিতে পারে মহাদেবের যে এই শ্বেত পাথরের তৈরি শিব মন্দিরটি হলো কাঞ্চীশ্বর শিব মন্দিরের অংশ। প্রবেশ করে মহাদেবের দর্শন করে যাবেন, ভালো লাগবে। জীবনে প্রথমবার কঙ্কালীতলার মায়ের মন্দির দর্শন করলাম, খুব ভালো লাগলো। তবে এখানে ভোগ প্রসাদ পেলাম না। পরের বার যখন আসবো তখন হাতে সময় নিয়ে আসবো, এখানে অনেকক্ষণ সময় কাটাবো। আপনারাও আসলে অবশ্যই ঘুরে যাবেন সতীপীঠ কঙ্কালীতলা। প্রান্তিক বা বোলপুর নেবে আপনারা টোটো, অটো করে বা নিজস্ব যানবাহনে এখানে চলে আসতে পারবেন। এখান থেকে এখন চলে যাব সোনাঝুরির দিকে, আর ঘুরে আসবো কোপাই নদীর আরেকটি অংশে। চলুন। কঙ্কালীতলা মায়ের মন্দিরের প্রবেশের আগে আপনি বাঁ হাতে যে মন্দিরগুলো আছে সেগুলো ঘুরে নিতে পারেন। এখানে আপনি রুরু ভৈরবের দর্শন করতে পারবেন। এছাড়াও সংকটমোচন পবনপুত্র হনুমানজির মন্দির রয়েছে। অনেক পুরনো মন্দিরের অস্তিত্ব এখানে রয়েছে। শক্তিপীঠে রীতি অনুযায়ী এখানে একজন ভৈরব থাকবেন। কঙ্কালীতলার ভৈরব হলেন রুরু ভৈরব, যিনি মা কঙ্কালীর ভৈরব হিসাবেই পরিচিত। এছাড়াও এখানে একটি শিব মন্দিরও রয়েছে, কাঞ্চীশ্বর শিব মন্দির। খুব সুন্দরভাবে নবনির্মিত মন্দির, আপনারা ঘুরে দেখতে পারবেন। তবে প্রত্যেকটি মন্দিরেই আপনি ভক্তি ভরে নিজের মনোবাঞ্ছা জানান, ঈশ্বর অবশ্যই তাতে সাড়া দেবেন। প্রান্তিক শহরের বুক চিরে আমাদের টোটো এগিয়ে যাচ্ছে বাউল গানের আসর কোপাই নদীর তীরে। আর এর কাছাকাছি হচ্ছে সোনাঝুরি, যেখানে আমরা ঘুরে নিয়েছি। দূরে যে ব্রিজটি দেখা যাচ্ছে তার পাশেই সোনাঝুরি, এবং ওই ক্যানেলেও ওই ধারে রয়েছে বল্লভপুর ফরেস্ট। আমরা চলছি এখন কোপাই নদীর তীরে। সোনাঝুরি হাটের কাছাকাছি অঞ্চলে প্রচুর হোটেল রেস্টুরেন্ট রয়েছে, থাকা এবং খাওয়া দাওয়ার অনেক সুবন্দোবস্ত রয়েছে। অবশ্যই এখানেই হোটেল নিতে পারেন। আমরা বনভীতিতে নিয়েছি, সেটি অনেক দূর, কঙ্কালীতলা থেকেও সোনাঝুরি থেকেও। পরের বার আসলে অবশ্যই এইখানকার হোটেলে আমরা রুম নেব, তাহলে খুব সহজে এই সকল স্থান ঘুরে দেখতে পারবো। কঙ্কালীতলা শক্তিপীঠ আমাদের ঘোরা হয়ে গেছে। আবার আমাদের টোটোওয়ালাকে আমরা বললাম এবার কোপাই নদীর তীরে একটু নিয়ে যেতে, যেখানে বাউল গানের আসর বসে। তবে এখন দিনের বেলা সেভাবে বাউলের দেখা মিলবে না। এছাড়াও দিনের বেলা হাটের পরিমাণও কম। তবু চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। কোপাই নদী সারা বীরভূম জেলাকে বা বোলপুর শান্তিনিকেতনকে ঘিরে রয়েছে। ছোট্ট নদী, কিন্তু বর্ষাকালে তার ভয়ঙ্কর রূপ। এখন একেবারেই শুকনো, যেহেতু শীতকাল সেরকম বৃষ্টি হয়নি। আবার বর্ষাকালে এর ভয়ানক রূপ চোখে পড়ে। তবে আমাদের বেশ ঘুরে ভাল লাগলো, আবহাওয়া খুবই সুন্দর, এবং কঙ্কালীতলায় পুজো দিয়েও মনে খুব শান্তি আসলো। অনেক মন্দির আপনাদের ঘুরিয়ে দেখালাম। এবার নিয়ে যাই বাউল গানের আসর যেখানে বসে সেখানে। তারপর আমরা হোটেলে ফিরে যাব, একটু দুপুরের ভুরিভোজ করে নেব, আবার তারপরে বেরোবো। চলুন। এখানে হাট বসছে না?
শুকিয়ে রয়েছে, একদম শুকনো। ওই দিকটায় কিছু আছে। বর্ষাকালে এই নদী তার ভয়ঙ্কর রূপ ধারণ করে। এখন শুধু চোখে পড়বে বালি আর অনেক স্মৃতি। এই হয়েছে কোপাইয়ের অবস্থা, বালি নিয়ে যাচ্ছে, একদম শুকনো অবস্থা কোপাইয়ের। আজ যেহেতু ছুটির দিন নয়, হাটও বসেনি, তাই এখানে আজ দর্শনার্থীর সংখ্যা খুবই কম, তাই ফাঁকা বেশ রয়েছে আর নদীর জল একেবারেই কম। এখানে গোবিন্দ মুড়ি ফুড়ি পায়। শুকনো, ওপারেতে বাউল গান, ওপারেতে মহাশ্মশান। বছরের বিভিন্ন সময় নানা বাউল উৎসব এখানে অনুষ্ঠিত হয়, তখন প্রচুর মানুষের ভিড় হয়। আর নদীতে যখন প্রচুর পরিমাণে জল থাকে তখন এখানকার রূপ একেবারেই বদলে যায়। এখন যেহেতু সেরকম জল নেই, তাই একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। তাও আশা করি আপনাদের ভালো লাগবে। বর্ষার জলে পুষ্ট নদী এঁকে বেঁকে চলেছে গোটা বীরভূম জেলা জুড়ে। বীরভূম জেলায় শীতকাল বিদায় নেওয়ার সাথে সাথেই গরমের তাণ্ডব চলতে থাকে, তাই সাথে পর্যাপ্ত জল এবং খাবার দাবার রাখবেন। যেহেতু রাস্তাঘাটে সেরকম দোকান যদি না পান তাহলে অসুবিধায় পড়তে পারেন। এবং সাথে চশমা এবং ছাতাও রাখবেন, প্রচণ্ড রোদ মতো আপনাকে জ্বালাতন করবে। এখনকার মতো আমাদের এই অঞ্চল ঘোরা শেষ হয়ে গেল। আবার গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে চলে যাব বনবিথি হোটেলের দিকে। পথে আমাদের দেখা হবে শাল নদীর সাথে। হোটেলে গিয়ে একটু বিশ্রাম নেব, তারপর আবার বেরোবো শ্রীনিকেতনের কিছু অংশ ঘুরে দেখতে। চারিদিকে শুধু গাছপালা। মন্দিরের সিঁদুরটা এইভাবে দিয়েছে, বেশ ভালো লাগলো। এখানে এসে প্রচুর গাছপালা ঘুরেও দেখলাম, এদিক ওদিক ডান দিক বাঁ দিক। তো জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আছে, যাওয়ার ইচ্ছা নেই। এরপর এখান থেকে সরাসরি হোটেলের দিকে ফিরলাম, একটু পেট পুজো করে নেব, তারপর আবার বেরোবো শান্তিনিকেতনের বাকি অংশ ঘুরে দেখতে। তখন আপনাদের ঘুরিয়ে দেখাবো বল্লভপুরের ডিয়ার পার্ক, অমর্ত্য সেনের বাড়ির বাইরের অংশ এবং আরও কিছু অজানা জায়গা। বল্লভপুরের এই অঞ্চলে প্রচুর গাছগাছালি রয়েছে, রিজার্ভ ফরেস্টও রয়েছে, তবে এখানে সেরকম হিংস্র জন্তু জানোয়ারের অস্তিত্ব নেই বা হাতিরও আসার সম্ভাবনা নেই, তাই নির্বিঘ্নেই এখানে ঘুরে নেওয়া যায়। আর জঙ্গলে নেবেও আপনারা ছবি তুলে নিতে পারেন, তবে হ্যাঁ, বিষধর সাপের উৎপাত থাকতেই পারে বা পোকার উৎপাত থাকতেই পারে, একটু সাবধানতা অবলম্বন করা উচিত। করি আমার চ্যানেলে এই একদিনেরই কঙ্কালীতলা, বোলপুর, শান্তিনিকেতন, কোপাই ঘুরে আপনাদের ভালো লাগলো, দেখাতে পারলাম। ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের হোটেলের খুব কাছে শাল নদীও চোখে পড়ল। শাল নদীর জল তো স্পর্শ করতে পারলাম না, তবে আপনাদের ব্রিজের উপর দিয়েই ঘুরিয়ে দেখালাম। আপনারা আসলে অবশ্যই শাল নদী ঘুরে দেখবেন, বনবিথি রিসর্টের খুবই কাছে।
বীরভূম জেলার অন্যান্য নদীর মতো বর্ষাকালে এই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। বর্তমানে শীতকালে এর জলের পরিমাণ অনেক কমে গেছে। আমার পিছনে একটা সুন্দর কটেজ রয়েছে আর এখানে মুক্ত মঞ্চ রয়েছে, এখানেও অনুষ্ঠান করেন সব। গাছপালা দিয়ে ঘেরা, ভালো লাগলো বেশ একদিন। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পর আমরা বেশ ক্লান্ত। এবার একটু লাঞ্চ করে নেব। বনবিথি যে হোটেল রয়েছে এখানেই আমাদের রুম, আর গ্রাউন্ড ফ্লোরে আমাদের লাঞ্চের আয়োজন রয়েছে। লাঞ্চ করে নেব, দারুণ আয়োজন। একটু ভুরিভোজ করে নেব, তারপর একটু বিশ্রাম নিয়ে আবার বেরোবো। তখন ঘুরিয়ে দেখাবো আপনাদের ডিয়ার পার্ক এবং শ্রীনিকেতনের বা বোলপুরের কিছু বাকি অংশ। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। জয় মা কঙ্কালীর জয়। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো।